বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণী সমাজবিজ্ঞান বিভাগ, আমার প্রিয় শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সমাজবিজ্ঞান বিষয়ে আমি ডক্টর মোহাম্মদ দিল্লুর রহমান আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা বৈশ্বিক এই সংকটের মধ্যে অনলাইন ক্লাসে আমাদের প্রিয় ছাত্রদের সাথে সংযুক্ত থেকে তাদের সর্বত সহযোগিতা করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একাদশ শ্রেণী সমাপ্তি করে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের আজকের এই প্রথম ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রথম বর্ষে সমাজবিজ্ঞান পরিচিতি নামে একটা কোর্স তোমরা পড়েছ। সেই ধারাবাহিকতায় এনসিটিবি কর্তৃক নির্ধারিত দ্বিতীয় বর্ষে বাংলাদেশের সমাজবিজ্ঞান কোর্সটি আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টার বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, এইটার উপর একটা প্রাথমিক ধারণা আমি দিব। আসলে প্রকৃতিকে জয় করার নিরন্তর চেষ্টা মানুষের মধ্যে সেই প্রাচীনকাল থেকেই লক্ষ্য করা যায়। পর্যায়ক্রমে তারা জ্ঞান, বুদ্ধি ও দক্ষতা দ্বারা সকল বাধা উপেক্ষা করতে সক্ষম হয়েছে। তোমরা জানো, মানুষ নানা কৌশলে প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করেছে। একসময় তারা যাযাবর জীবনযাপন করত এবং পরবর্তীতে কৃষি সূচনা করে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। এভাবে তারা তাদের স্থায়ী বসবাসের মাধ্যমেই মানুষ সামাজিক মানুষে রূপান্তরিত হতে শুরু করল এবং এই সামাজিক জীবে পরিণত হওয়ার মাধ্যমেই তাদের মধ্যে এই সামাজিক জ্ঞান চর্চার সূত্রপাত হয় এবং সেই থেকেই সমাজকেন্দ্রিক জ্ঞানের কোনো স্বতন্ত্র শাখাও প্রয়োজন অনুভূত হয়। ফলে সৃষ্টি হয় বিভিন্ন সামাজিক বিজ্ঞানসমূহ। তোমরা জানো যে এই সামাজিক বিজ্ঞানের অন্যতম একটি শাখা হলো সমাজবিজ্ঞান। আর স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান সমাজের চরিত্র, হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচার আচরণ, সামাজিক সম্পর্ক ইত্যাদি নিয়ে গভীরভাবে আলোচনা করে। এর অনেক ইতিহাস রয়েছে। আমরা সেই প্লেটো অ্যারিস্টটলের সময়ও আমরা দেখেছি যে সমাজ চিন্তাবিদেরা সমাজ নিয়ে চিন্তাভাবনা করেছেন, তারা লেখালেখি করেছেন এবং সেটা মানুষের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে তার প্রতিফলন ঘটেছে। সেই ধারাবাহিকতায় 1839 সালে সোশ্যাল ফিজিক্স থেকে সোশ্যোলজি শব্দটা আমরা পাই একজন
সমাজবিজ্ঞানী, যিনি হচ্ছেন অগাস্ট ঘোষ, যাকে ফাদার অফ সোশ্যোলজিও বলা হয়। তো এই শব্দটা আমরা পাওয়ার পরে কি হলো, যে আমরা দেখলাম যে একাডেমিক্যালি সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়। আমরা যেহেতু বাংলাদেশের সমাজবিজ্ঞান এবং বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার যে সূত্রপাত কিভাবে হলো সেটা জানার প্রচণ্ড আগ্রহ থেকে আমাদের অনুসন্ধান করতে হবে যে আসলে আমরা স্বাধীনতা অর্জন করেছি আর তখন থেকেই সমাজবিজ্ঞান পঠন পাঠন শুরু হয়েছে, এইখান থেকে শুরু করাটাই সমীচীন নয়। ফলে আমাদের অতীত ইতিহাস রয়েছে, আমাদের সমাজের একটা ঐতিহ্য রয়েছে, তাই না, একটা অতীত ইতিহাস রয়েছে। ফলে আমাদের একটু পিছন ফিরে তাকাতে হবে। তোমরা জানো যে এই উপমহাদেশ বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছে। এদেশের আমরা জানি যে মোগল, পাঠান, সেন, গুপ্তা, তার অনেকেই আমাদের এই ভূখণ্ডকে কী করেছে, শাসন এবং শোষণ করেছে। এবং সর্বশেষ ব্রিটিশ শাসনের 200 বছর, ব্রিটিশ শাসন এবং শোষণের 200 বছর আমরা অতিক্রম করেছি। ফলে আমাদের যে কোনো অর্জন এই ধরনের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে দিয়ে কি হয়েছে, সংক্রমিত হয়েছে বা ক্রমান্বয়ে, তাই না, আমরা এগুলো অর্জন করতে পেরেছি। এর পিছনে অনেক ত্যাগ এবং অনেক তিতিক্ষা, তাই না, অনেক মেধা এবং শ্রম, তাই না, এগুলো জড়িত আছে। আমরা যাই হোক, আমরা এই দেখো আমরা এখানে দেখাচ্ছি দ্য এজেস অফ রুলার্স ইন বেঙ্গল। বেঙ্গলে যারা শাসন করেছেন তাদের মধ্যে প্রধানত, তাই না, মৌরিয়া পিরিয়ড, গুপ্তা এম্পায়ার, পাঠান, মোগল, ব্রিটিশ, তাই না, এই বিভিন্ন সময়, এই সময়গুলো আমরা শাসনের প্রেক্ষিতে আমরা এগুলোকে ভাগ করে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এই সময়ে সমাজ চিন্তাবিদ যারা ছিলেন, যারা স্কলার ছিলেন, যারা সমাজ নিয়ে চিন্তা করতেন, তাই না, তাদের প্রত্যেকটা শাসন আমলের, তাই না, এই সমস্ত থিঙ্কার্সের চিন্তা ভাবনাটা কীভাবে সমাজ নিয়ে শুরু হয়েছিল, সমাজ নেতারা কী চিন্তা করেছিলেন, তাই না, সেটা আমরা একটু উপস্থাপন করব খুব সংক্ষেপে, যাতে সমাজবিজ্ঞানের গোড়াপত্তনটা কীভাবে হয়েছে তা আমাদের জন্য বুঝতে সহজ হবে। তা প্রথমে যদি বলি যে মৌরিয়া পিরিয়ড, অর্থাৎ মৌর্য যুগ বলা হয় এটাকে। তোমরা বইয়ের মধ্যে দেখবা যে হয়তো মৌর্য যুগে কোনো চিন্তাবিদ তিনি কি বলেছেন, কি লিখেছেন, সেভাবে মৌর্য যুগ হিসেবে তুমি পাবে। এই সময়ে একজন বিখ্যাত থিঙ্কার্স, তোমরা হয়তো নাম শুনে থাকবে, তিনি হচ্ছেন কৈটিল্য। এই কৈটিল্য মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা ছিলেন। তো সঙ্গত কারণেই তিনি অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এবং একজন সমাজ চিন্তাবিদ হিসেবে তার দায়িত্ববোধ থেকে তিনি সমাজের অর্থনৈতিক বিষয়ের উপর এক অনবদ্য দলিল উপস্থাপন করেছেন। ফলে তার এই লেখনী আমরা দেখি যে অর্থশাস্ত্র নামে প্রকাশিত হয়েছে এবং সেই লেখনী এই সম্রাট চন্দ্রগুপ্তের শাসন আমলের অর্থনৈতিক ব্যবস্থার এক অনবদ্য দলিল হিসেবে বিবেচিত হয়েছে। ফলে তৎকালীন সমাজ ব্যবস্থার, অর্থাৎ এই মৌর্য যুগের সমাজে যে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটা স্পষ্টত এই লেখনীর মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর আসে গুপ্তা এম্পায়ার। গুপ্ত যুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ। অর্থাৎ এই যুগ ছিল আবিষ্কার
বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার এক অন্যতম উৎকর্ষের সময়। জ্যোতির্বিদ্যা কি ধর্ম ও দর্শন সব কিছুই এ যুগে আবিষ্কৃত হয়েছে। ফলে হিন্দু সংস্কৃতি মূলত, তাই না, এই যুগের বিকশিত হয়েছে এবং এই আধুনিক হিন্দু সংস্কৃতি মূলত এই গুপ্ত যুগেই সূচনা করেছে। এই যুগে, এই সময়ে বাৎসায়ন নামে একজন সমাজচিন্তাবিদ, যিনি সমাজের সামাজিক আচরণ, বিশেষ করে যৌন আচরণ নিয়ে তিনি চিন্তা করেছেন, গবেষণা করেছেন এবং সেই যৌন আচরণের উপর তার একটা বিখ্যাত লেখনী প্রকাশিত হয়েছে। সেটার নাম কামসূত্র। অর্থাৎ এই কামসূত্র নামে এই গুপ্ত যুগের যৌন আচরণ সম্পর্কিত অনবদ্য দলিলটি তৎকালীন সমাজ ব্যবস্থা, সমাজের মধ্যেকার যৌন সম্পর্ক উপস্থাপিত হয়েছে। দেন পাঠান যুগে আমরা দেখি যে আল বেরুনি তার ভারততত্ত্ব নামে একটা বিখ্যাত গ্রন্থ তিনি প্রকাশ করেন। সেটা ছিল ভারতীয় সমাজের এক নিখুঁত চিত্র, অর্থাৎ তৎকালীন ভারতীয় সমাজ ব্যবস্থা। এটা 793 থেকে 1048 খ্রিস্টপূর্ব সময়ের কথা বলছি। তো এই সময়ে ভারতীয় সমাজ ব্যবস্থা সম্পর্কে এক সচিত্র চিত্র উপস্থাপিত হয়েছে আল বেরুনির এই ভারততত্ত্ব গ্রন্থের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করছি যে আসলে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সমাজে, অর্থাৎ আমরা যদি বুঝি যে সমাজ বিজ্ঞানের চর্চার পটভূমি শুধু স্বাধীন বাংলাদেশের মধ্যেই সূত্রিত হয়নি, এটার একটা অতীত ব্যাকগ্রাউন্ড রয়েছে, অতীত ইতিহাস রয়েছে, সেটাই তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে এরপর আছে নীরজ সি চৌধুরী। তিনি একজন সমাজ চিন্তাবিদ ছিলেন এই সময়েরই এবং বিশিষ্ট ভারতীয় ও এই লেখক। তার একটা বিখ্যাত গ্রন্থ অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এই গ্রন্থে তিনি ভারতীয় সমাজের একটা তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। অর্থাৎ তোমরা শুনলা যে আল বেরুনি তার ভারততত্ত্বে ভারতীয় সমাজ ব্যবস্থার যে চিত্র উপস্থাপন করেছেন, এই নীরজ সি চৌধুরী কী করলেন, তার এই আল বেরুনির গ্রন্থে প্রকাশিত যে চিত্র, তার একটা তুলনামূলক চিত্র তিনি উপস্থাপন করার চেষ্টা করলেন। অর্থাৎ আমরা এখানে কিন্তু দেখলাম যে তাহলে একটা কম্পারেটিভ অ্যানালাইসিসের মতো, তাই না, বিষয়টি দাঁড়ালো। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে সমাজ নিয়ে চিন্তা ভাবনা লেখনির মধ্যে কিভাবে পরিবর্তন সাধিত হচ্ছে। তাহলে প্রথমে এক একটা সমাজ ব্যবস্থার একটা দিক নিয়ে এক একজন লিখলেন। এরপরে আমরা দেখছি যে সমাজের একটা সচিত্র চিত্র উপস্থাপিত হলো। তারপরে আমরা দেখছি যে সমাজের মধ্যে একটা কম্পারেটিভ একটা অ্যানালাইসিস বা একটা তুলনামূলক চিত্র উপস্থাপনের চেষ্টা করেছেন এই নীরজ সি চৌধুরী। এবং এই তুলনামূলক চিত্রের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে বর্তমান ভারতীয় সমাজের যে হালচাল এবং আল বেরুনির রচিত যে ভারততত্ত্ব গ্রন্থে যে চিত্র উপস্থাপিত হয়েছে, তার মধ্যে অনেক মিল রয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আসি মোগল যুগ। তোমরা জানো যে সম্রাট আকবর, তাই না, এই যুগের অন্যতম শাসক ছিলেন। তার এই মোগল যুগের একজন বিখ্যাত সমাজচিন্তাবিদ তিনি হচ্ছেন আবুল ফজল। তার বিখ্যাত গ্রন্থ আকবরনামা
এই গ্রন্থের ৩য় খণ্ড আইনি আকবরীতে মুঘল আমলের বিভিন্ন সমাজের তথ্যচিত্র উপস্থাপিত হয়েছে। অর্থাৎ এখানেও আমরা দেখি যে সম্রাট আকবরের শাসন আমলের, তাই না, তৎকালীন সমাজ ব্যবস্থার বিভিন্ন বিষয়ে এই আইনি আকবরীতে উপস্থাপিত হয়েছে। এভাবে বিভিন্ন সমাজের, তাই না, বিভিন্ন শাসকের আমলে বিভিন্ন সমাজ চিন্তাবিদ, তাই না, তাদের তৎকালীন সমাজ ব্যবস্থার একটা চিত্র উপস্থাপন করার চেষ্টা করেছেন। এরপর আসলো ব্রিটিশ শাসন আমল। তোমরা জানো যে ব্রিটিশ শাসন ছিল আমাদের জন্য একটা অভিশাপ। তথাপি ব্রিটিশ আমলেও কিন্তু এই ভারতবর্ষে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। আমরা যদি বলি যে ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থা, সেই রেল লাইন সংযোগ, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু এই ব্রিটিশ আমলেও হয়েছে। আবার আমরা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগ, তাই না, মানুষের মধ্যে চরম অভাব অনটন, তা সত্ত্বেও এদেশের কৃষকদের কাছ থেকে কর বা ট্যাক্স আদায় না কোনোভাবেই তারা ক্ষান্ত হননি, বরং কৃষকদের চরম দুর্দশার মধ্যে ফেলে, তাই না, তারা এদের কাছ থেকে ট্যাক্স আদায় করেছেন এবং তাদেরকে ট্যাক্স প্রদানে বাধ্য করেছেন। এনিওয়ে, এই ব্রিটিশ শাসন আমলে আমরা প্রথম একাডেমিক্যালি দেখি যে এদেশে সমাজ সম্পর্কে, তাই না, গবেষণা এবং চিন্তাভাবনা একটা আনুষ্ঠানিকভাবে এটা যাত্রা শুরু হয়। যদিও এটা শুরু হয়েছিল ব্রিটিশ স্বার্থে, অর্থাৎ তাদের শাসন এবং শোষণের স্বার্থে, তাই না, এটা শুরু হয়েছিল। আমরা দেখি যে এই শাসন আমলেই নানা ধরনের জরিপ রিপোর্ট প্রকাশিত হয়, যেটা আমরা দেখি যে এখনকার আধুনিক সমাজ ব্যবস্থায় যেমন আমরা দেখি জার্নাল, তাই না, বিভিন্ন জার্নাল প্রকাশিত হচ্ছে। তাহলে এই জার্নাল এর সূত্রপাত মনে করো যে এই রিপোর্ট বা জরিপ, তাই না, এইসব প্রকাশ শুরু হয়েছিল এই ব্রিটিশ আমলে এবং পরবর্তীতে এর আধুনিক সংস্করণ হয়েছে যে জার্নাল, সায়েন্স জার্নাল, সোশ্যাল জার্নাল ইত্যাদি। এই 1784 সালে স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয় এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রাতিষ্ঠানিক সূত্রপাত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মনে রাখতে হবে যে 1784 সালে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল আমাদের সর্বপ্রথম এই সমাজবিজ্ঞান চর্চার সূত্রপাত ঘটায়। এ সময় অনেক ইংরেজি লেখক এই উপমহাদেশের সমাজ ও সংস্কৃতি নিয়ে, এমনকি রাজনীতি নিয়ে নানান লেখনী লেখেন এবং প্রকাশ করেন। অ্যানালস অফ বেঙ্গল, দ্য ইন্ডিয়ান মুসলমানস বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া তোমরা জানবে যে রামকৃষ্ণ মুখার্জি 6 ভিলেজেস অফ বেঙ্গল খুবই বিখ্যাত গ্রন্থ। এটা উনি এই উপমহাদেশের 6টা গ্রাম গবেষণা করে সেই গ্রামের বিশেষ বৈশিষ্ট্য, গ্রামীণ জীবনের পারস্পরিক সম্পর্ক, তারপর গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ সামাজিক সম্পর্ক, লেনদেন ইত্যাদির একটা সচিত্র চিত্র তিনি উপস্থাপন করেছেন। এছাড়া এরিক জি জনসন এর ঝগড়াপুর, তাই না, এটা কাল্পনিক নাম, ঝগড়াপুর একটা অনবদ্য দলিল। বিনয় ঘোষ বাংলার নবজাগৃতি, বাংলার সামাজিক ইতিহাসের ধারা ইত্যাদি তৎকালীন সময়ের, তাই না, বিখ্যাত ঐতিহাসিক দলিল, যা সমাজকে বুঝতে জানতে আমাদেরকে খুবই সহজ করে দেয়। তাহলে এইভাবে আমরা দেখি যে বিভিন্ন শাসন আমলে সমাজ নিয়ে চিন্তাভাবনা, গবেষণা, লেখা এবং সেটা প্রকাশনা, তাই না, এটা হয়েছে এবং আমরা সেভাবে এগুলোকে আমরা দেখতে পেয়েছি। তাহলে আমরা
তোমাদের সামনে সমাজবিজ্ঞানের একটা সংক্ষিপ্ত চিত্র আমরা উপস্থাপন করলাম যে কিভাবে এর চর্চা শুরু হয়েছে। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন শাসন আমলে তাই না সমাজ নিয়ে চিন্তাভাবনা লেখালেখি হলেও 1784 সালে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠার মাধ্যমেই এই উপমহাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রাতিষ্ঠানিক সূত্রপাত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর আমরা চলে আসব যে বাংলাদেশ। তাহলে আমরা এটা যে আলোচনাটা দেখলাম, আমরা সেখানে কৈটিল্য, বাৎসায়ন, আল বেরুনি, নিরচ্ছি চৌধুরী, আবুল ফজল, আমরা এই সব সমাজ চিন্তাবিদদের আমরা আবিষ্কার করেছি এবং তাদের নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে আমরা এবার বাংলাদেশে কিভাবে সমাজবিজ্ঞান চর্চা সূত্রপাত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমত আমরা বলতে চাই যে তোমরা জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1858 সালে, তাই না? এই উপমহাদেশের প্রথম কি বলবো হায়ার এডুকেশনের যে ক্ষেত্র, তাই না, সেটা সূত্রপাত হয়েছিল এই ব্রিটিশ আমলে এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে। এই কলকাতা বিশ্ববিদ্যালয় 1917 সালে অর্থনীতি বিভাগে MA কোর্স হিসেবে সমাজবিজ্ঞান পঠন শুরু হয়। তাহলে একাডেমিক্যালি একটা পার্শিয়াল কোর্স হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1917 সালে এই সমাজবিজ্ঞান কোর্সটি তাই না চালু হয়। এরপর 1926 সালে তোমরা জানো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক বছর পরেই দর্শন বিভাগে এই সমাজবিজ্ঞান একটা পার্শিয়াল কোর্স হিসেবে চালু হয় এবং 1939 সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এলিমেন্টস অফ সোশ্যোলজি নামে একটি কোর্স শুরু হয় এবং এই কোর্সটি অধ্যাপক অজিত কুমার সেন এই কোর্সটি তিনি পাঠদান করতেন এবং অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে তিনি এই কোর্সটি পড়াতেন। এরপর 1951-52 সালে তাই না এই কোর্সটি প্রফেসর নাজমুল করিম স্যার পরবর্তীতে এই কোর্সটি পড়ানো শুরু করেন। তাহলে আমরা দেখলাম যে এখনও কিন্তু সমাজবিজ্ঞান নামে কোনো স্বতন্ত্র বিভাগ কিন্তু আমরা এখনও পাইনি। তাহলে আমরা কি দেখলাম যে আমরা প্রথমে দেখলাম বিভিন্ন লেখালেখি, তারপর দেখলাম আমরা বিভিন্ন কি বলবো এটাকে সোসাইটির মাধ্যমে গবেষণা, সমাজ গবেষণা এবং তারপরে রিপোর্ট, জার্নাল ইত্যাদি প্রকাশনার মাধ্যমে সমাজ নিয়ে তাদের চিন্তাভাবনার প্রকাশ। এরপরে আমরা দেখলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা স্বতন্ত্র বিভাগ নয়, বরং কি হয়েছে একটা পার্শিয়াল কোর্স হিসেবে একটা অন্য বিভাগ অর্থাৎ অর্থনীতি বিভাগে এটা MA এক কোর্স হিসেবে এটাকে পাঠদান করানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা দেখলাম যে এটা দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগেও একটা পার্শিয়াল কোর্স হিসেবে সমাজবিজ্ঞানকে পড়ানো বা পাঠদান করা হয়েছে। এরপর হঠাৎ আমরা দেখি যে 1950 সালে স্পেশাল এনভয় টু ইউনেস্কো বা অ্যাডভাইজার টু ইউনেস্কো ক্লদ লেভি স্ট্রস তিনি 1950 সালে কি করেন, এই দেশ সফর করেন। এই ক্লদ লেভি স্ট্রস একজন স্ট্রাকচারাল অ্যানথ্রোপোলজিস্ট। তিনি ইউনেস্কোর প্রতিনিধি হিসাবে তিনি এই দেশ সফর করেন এবং এখানে এই সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের ক্ষেত্র তাই না আবিষ্কারের লক্ষ্যেই তিনি এই ক্লদ লেভি স্ট্রস একজন
যিনি ফ্রেঞ্চ স্ট্রাকচারাল অ্যানথ্রোপোলজিস্ট, তিনি সফর করেন এবং সফর করে তিনি কি করেন, তিনি পার্বত্য অঞ্চল সফর করেন এবং সেখানে গিয়ে তিনি অভিভূত হন এবং এদেশে সমাজবিজ্ঞান চর্চা কিভাবে সম্প্রসারিত করা যায় তার একটা প্ল্যান তিনি দাঁড় করালেন। এই লেভি স্ট্রস পরবর্তীতে প্রফেসর অজিত কুমার সেন এবং প্রফেসর এ কে নাজমুল করিমকে যুক্ত করে এই 3 জয়েন্ট এফার্টস, অর্থাৎ লেভি স্ট্রস, প্রফেসর অজিত কুমার অ্যান্ড প্রফেসর এ কে নাজমুল করিম, তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্বতন্ত্র বিভাগ কিভাবে চালু করা যায় তাই না, তার চেষ্টা করলেন এবং সফলও হলেন। এবং আমরা দেখি যে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে এই বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের অবদান, আমরা তাদের কথা বলছি, যে ক্লদ লেভি স্ট্রস, প্রফেসর অজিত কুমার সেন এবং প্রফেসর এ কে নাজমুল করিম, তাদের অবদান অগ্রগণ্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি সামারাইজ করি তাহলে আমরা কি পাই, আমাদের আলোচনা থেকে আমরা দেখতে পাই যে ফার্স্ট একাডেমিক অ্যাক্টিভিটিস কিভাবে শুরু হলো, তাই না। ইকোনমিক্স ডিপার্টমেন্টে বললাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে 1917 সালে, ফিলোসফি ডিপার্টমেন্টে ইথিক্স অ্যান্ড সোশ্যোলজি 1926 সালে এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলিমেন্টস অফ সোশ্যোলজি 1939 সালে। তাহলে এইভাবে পার্শিয়াল কোর্স হিসেবে শুরু হওয়ার পর 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ তা না চালু হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেপারেট ডিসিপ্লিন, অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে কি হলো, যে আমরা দেখি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তখন সমাজবিজ্ঞান চর্চার গতি সঞ্চারিত হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের চর্চার সূত্রপাত হয়। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957 সাল, 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, 1970 সালে চিটাগাং বিশ্ববিদ্যালয়, 1952 সালে সাস্ট অর্থাৎ সিলেট ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 2002 সালে খুলনা বিশ্ববিদ্যালয়, 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং তোমরা জানো যে বাংলাদেশের সিংহভাগ শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পাঠদান করে, গ্রহণ করে, ফলে এই ন্যাশনাল ইউনিভার্সিটি অধীনে সমাজবিজ্ঞানের চর্চা ব্যাপকতরভাবে শুরু হয়। অর্থাৎ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সমাজবিজ্ঞান অনার্স এবং মাস্টার্সের কোর্স হিসেবে পঠিত হচ্ছে। তাহলে শুধু তাই নয়, আমরা দেখি যে ইন্টারমিডিয়েটেও তোমরা পড়ছো সমাজবিজ্ঞান, এখানে 2টি পত্র রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে, এবং 200 নম্বরের সমাজবিজ্ঞান বিষয়ের উপর 200 নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করছো। তোমরা পঠন পাঠন করছো, চর্চা করছো, জ্ঞান চর্চা এবং সমাজের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিচে যারা রয়েছে, অর্থাৎ যারা মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করে, তারাও সামাজিক বিজ্ঞান নামে সেখানে সমাজ নিয়ে বিভিন্ন বিষয়ে তারা অধ্যয়ন করছে এবং শিখছে, এবং সমাজের রূপ রস চরিত্র, সামাজিক সম্পর্ক, আমাদের জ্ঞাতি সম্পর্ক, আমাদের জ্ঞাতি সম্পর্কের পদাবলী ইত্যাদি বিষয়ে এখানে পাঠদান করা হয়।
অর্থাৎ যে বেসিক যে জিনিসগুলো সেগুলো মাধ্যমিক পর্যায়ে পঠন ও পাঠন থেকে তারা রপ্ত করছে। এভাবে ব্যক্তি মানুষ সামাজিক মানুষে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে একাডেমিক্যালি জ্ঞান অর্জনের মাধ্যমে তাদের সুস্পষ্ট তারা অন্তর্দৃষ্টি অন্তর্চক্ষু তারা প্রস্ফুটিত হচ্ছে বলে আমরা মনে করি। তাহলে এখানে আমরা একটু বলতে চাচ্ছি যে এই ব্যাপকভাবে সমাজবিজ্ঞান চর্চা যে শুরু হয়েছিল, তাহলে প্রথম যে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় 1957 সালে, তখন তিনি এটাকে বলবো যে চেয়ারম্যান ছিলেন ডক্টর পেরি বেসাইন এবং এর পরবর্তীতে প্রফেসর এ.কে নাজমুল করিম। তাহলে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ডক্টর পেরি বেসাইন এবং তারপরে ছিলেন প্রফেসর এ.কে নাজমুল করিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাগ্যক্রমে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে সমাজবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করার সৌভাগ্য অর্জন করেছিলাম এবং এখানকার যে স্কলার্স যারা প্রমিনেন্ট এবং যারা জ্ঞান চর্চা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমি তাদের স্মরণে তোমাদেরকে আমার কয়েকজন শ্রদ্ধাভাজন শিক্ষকের আমি নাম এখানে তোমাদের জন্য উপস্থাপন করছি। তার মধ্যে প্রফেসর আফসার উদ্দিন, প্রফেসর ডক্টর রঙ্গলাল সেন, প্রফেসর এ.কে সাদউদ্দিন, প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর মাহবুব উদ্দিন, প্রফেসর সাদেকা হালিম এবং সর্বশেষ আমার প্রিয় বড় ভাই ছিলেন ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, বর্তমান ভাইস চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝলা যে সমাজবিজ্ঞান চর্চার কীভাবে সূত্রপাত হলো এবং আমরা এখন কোন পর্যায়ে আছি। তাহলে এই যে যারা যে সমস্ত সমাজবিজ্ঞানীদের নাম উপস্থাপন করছি, তারা আমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার মূলে তারা মূল কারিগর হিসেবে তারা কাজ করছে এবং নতুন নতুন স্কলার সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে উপভোগ্য হয়েছে, সহজবোধ্য হয়েছে এবং তোমরা উপকৃত হবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা অনুভূত হয়, যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে তোমরা আমাকে আমার সেলফোনে যোগাযোগ করবে, আমি সর্বতোভাবে তোমাদেরকে সাহায্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।